প্রাইমারি পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। জানি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো সেটা বিশেষ কারণবশত, তার জন্য তোমাদের কাছে আমি খুবই দুঃখিত। তোমরা আশা করছি পড়াশোনাটা খুব ভালো মতোভাবেই করছো এবং ইন্টারভিউ কিন্তু বেশি দেরি নেই, তোমাদের নোটিফিকেশান হয়তো কয়েকদিনের মধ্যেই আসবে। তো তাই মতো তোমরা সবাই পড়াশোনাটাও করো, সাথে সাথে ডেমোগুলোও খুব ভালো মতোভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। এবার ভিডিওগুলো আমি পরপর তোমাদেরকে দেব, তোমরা সেগুলো দেখতে থাকো। আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে 5P মডেল। ঠিক আছে, 5P মডেল তোমরা ডিএলএডে পড়ে এসেছো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের যেটা আছে ডিএলএডে, খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো এই 5P মডেলটা আমরা জানার আগে আমাদেরকে একটা টার্ম সম্বন্ধে খুব ভালো মতোভাবে জানতে হবে। সেটা কি হলো? সেটা হলো কনস্ট্রাকটিভিজম। নির্মাণবাদ এই কথাটা প্রথম যিনি বলেছিলেন তিনি হলেন রজার ডব্লিউ বাইবি। বানানটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। রজার ডব্লিউ বাইবি, বানানটা ভালো করে দেখো। তো ইনি প্রথম কনস্ট্রাকটিভিজম এই আইডিয়াটা দিয়েছিলেন। কনস্ট্রাকটিভিজম এই ব্যাপারটা তাহলে কি? নির্মাণবাদ হলো যখন কোনো শিক্ষার্থী বা শিক্ষার্থীরা নিজের পূর্ব অভিজ্ঞতা দ্বারা হাতে কলমে যখন নিজেরা কোনো কিছু শেখে এবং সেই শিক্ষাটাকে বা সেই অভিজ্ঞতাগুলোকে তারা পরবর্তী তাদের জীবনে কাজে লাগাতে পারে। এখানে শিক্ষার্থীরা কিন্তু অ্যাক্টিভ লার্নার, ঠিক আছে, তারা নিজেরাই করবে। শিক্ষক কিন্তু এখানে প্যাসিভলি কাজ করবেন, অর্থাৎ শিক্ষক শুধুমাত্র শিক্ষার্থীদের একটু সাহায্য করবেন মাত্র, কিন্তু বাকি কাজটা শিক্ষার্থীরা কিন্তু নিজেরাই করবে। ঠিক আছে, এরপরে এই কনস্ট্রাকটিভিজম, এটার উপকারিতা কি? কনস্ট্রাকটিভিজমের ফলে শিক্ষার্থীরা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবে, অর্থাৎ কোনো একটা বিষয়ে তারা যে ক্রিটিক্যাল থিঙ্কিং হয়, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে তোমরা জানো, সব দিকটা চিন্তা করতে পারবে। সেকেন্ডলি কি, তারা স্বাধীনভাবে চিন্তা করতে পারবে, অর্থাৎ সেখানে তাদেরকে একটা স্বাধীনতা দেওয়া হচ্ছে চিন্তা করার ক্ষেত্রে। এবং নিজেরা যখন হাতে কলমে কোনো কাজ করবে, সেই ক্ষেত্রে আমরা যখন নিজে কোনো কিছু করি সেখান থেকে আমরা ভালো মতোভাবে শিখি, তো স্বাধীনভাবে তারা শিখতে পারবে। আরেকটা কি, তাদের চিন্তনের গভীরতাটা বৃদ্ধি পাবে, মানে কোনো একটা জিনিসের ওপরে তারা ডিপ থিঙ্কিং করতে পারবে। কনস্ট্রাকটিভিজমের এই উপকারিতাগুলো আছে। এর ফলে কি হবে? এর ফলে শিক্ষার্থীরা কিন্তু আরও বেশি করে কোনো বিষয়ে শিখতে পারবে, তারা গভীর চিন্তা ভাবনা করতে পারবে এবং বিষয়গুলো জানতে পারবে। হয়তো এটা পড়ে এসেছো, কনস্ট্রাকটিভিজম দুটো হয়, একটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম আর কগনিটিভ কনস্ট্রাকটিভিজম। আমি বোর্ডে এটা লিখে দিচ্ছি, দেখো। দুই প্রকার কনস্ট্রাকটিভিজম, দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি। একটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, একটা হচ্ছে কগনিটিভ কনস্ট্রাকটিভিজম। সোশ্যাল কনস্ট্রাকটিভিজম এর প্রবক্তা হলেন লে ভাইগোটস্কি, আর যেটা আমাদের কগনিটিভ কনস্ট্রাকটিভিজম, এটার আমাদের প্রবক্তা হলেন জেন পিয়াজেট। যেটা কগনিটিভ কনস্ট্রাকটিভিজম, সেটার প্রবক্তা হলেন জ্যান পিয়াজেট। এবার সোশ্যাল কনস্ট্রাকটিভিজম আর কগনিটিভ কনস্ট্রাকটিভিজম আমি যদি এখন ডিসকাস করতে চাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কারণ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 5P মডেল। এই সোশ্যাল কনস্ট্রাকটিভিজম এবং কগনিটিভ কনস্ট্রাকটিভিজম নিয়ে তোমাদের যদি কিছু কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্টে বলতে পারো, আমি সেগুলো তাহলে একটা অন্য ভিডিওতে আলোচনা করে দেব। আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় 5P মডেল এবং এই 5P মডেলের মধ্যে কনস্ট্রাকটিভিজম কথাটা আছে, তো কনস্ট্রাকটিভিজম যদি তোমরা না বুঝতে পারো তাহলে 5P মডেলটা তোমাদের বোঝার ক্ষেত্রে একটু অসুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আগে আমি তাই জন্য তোমাদের সঙ্গে কনস্ট্রাকটিভিজমটা আলোচনা করলাম। এবার এই দুটো কনস্ট্রাকটিভিজম নিয়ে আলোচনা করতে গেলে এইটা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, এখানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট আসবে, সেগুলো আলাদা ভিডিওতে আমি, তোমরা যদি চাও কমেন্ট করতে পারো, আমি আলোচনা করে দেবো। এবার আসি 5P মডেলে। 5P মডেল অ্যাকচুয়ালি ইউজ হয় সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে বেশি পরিমাণে।
মনে রাখবে, এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে আমরা 5E মডেল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স এই দুটো বিষয়ে কিন্তু তোমরা 5E মডেলটা ব্যবহার করতে পারবে। এবার এই 5E মডেল মানে এখানে নিশ্চয়ই 5টা ই আছে, খুব ভালো করেই বুঝতে পারছো। তো এই 5E মডেল মধ্যে 5Eটা আমরা কোন কোন জিনিসটাকে জানবো বা কোন কোন টার্ম আছে সেটা আজকে তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো। প্রথমে কি থাকবে 5E মডেলের? এঙ্গেজমেন্ট। কি 5E মডেল বুঝতে হলে প্রথমে তোমাদের কি প্রথম ধাপ যেটা জানতে হবে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তাহলে এঙ্গেজমেন্টটা কি? এঙ্গেজমেন্ট হলো যখন শিক্ষার্থীরা যখন নতুন কিছু শিখতে যাচ্ছে তখন তাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে তাদেরকে অ্যাক্টিভ করে তোলা। অর্থাৎ সেক্ষেত্রে শিক্ষক কি করবেন, একটা দুটো তাদেরকে প্রশ্ন করতে পারেন, তিনি জানতে পারেন যে তারা কিভাবে জিনিসটাকে শিখবেন, বা তিনি অ্যাকচুয়ালি এখানে শিক্ষকের কাজ হলো শিক্ষার্থীদেরকে অ্যাক্টিভ করে তোলা। সেগুলো এক দুটো প্রশ্ন করবেন শিক্ষক, যাচাই করে তারপরে বিষয়ের মধ্যে ঢুকতে পারেন, কিন্তু প্রথম কাজ হবে শিক্ষার্থীদের অ্যাক্টিভ করা। এখানে আমরা এঙ্গেজমেন্টটা এভাবে শুরু করছি। কোনো একটা শিক্ষার ক্ষেত্রে মানে কোনো জিনিস একটা শেখার ক্ষেত্রে আগে তাদেরকে ওয়ার্ম আপ যেমন করে, সেক্ষেত্রে এই এঙ্গেজমেন্ট ব্যাপার কাজটাও এরকমই। শিক্ষার্থীদেরকে প্রথমে আগে অ্যাক্টিভ করে তোলা। এঙ্গেজমেন্টের পরে আসছে এক্সপ্লোরেশন। আমি আগেই বলেছি যে 5E মডেল এখানে কনস্ট্রাকটিভিজম এই কথাটা অর্থ এখানে আমি আগেই বলেছি তোমাদেরকে যে এখানে শিক্ষার্থীরা কিন্তু অ্যাক্টিভ লার্নার, তারা নিজের হাতেই কাজটা করবে। তো এখানে এক্সপ্লোরেশন, তারা এক্সপ্লোর করবে, নতুন নতুন জিনিস শিখবে, তারা হাতে কলমে নিজেদের মধ্যে আলোচনা করে দেখবে, শিখবে, জানবে, নিজেরাই আবিষ্কার করবে, এবং এর ফলে তারা একটা তাদের মধ্যে অনুসন্ধানী চিন্তাভাবনার সৃষ্টি হবে। যদি তুমি তাদেরকে নিজেদেরকে এই কাজটা করতে দাও তাহলে কি হবে, তারা সেখানে আরও বেশি আগ্রহী হবে পড়াশোনার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এক্সপ্লোরেশনের কাজ হবে। এক্সপ্লোরেশন এই স্তরটার মাধ্যমে তারা কি করবে, আরও অনুসন্ধানশীল চিন্তাভাবনা বিষয়ে তাদের কোনো একটা বিষয়ে তাদের আরও বেশি আগ্রহ সৃষ্টি হবে। এরপরে আসছি এক্সপ্লানেশন। তাহলে এই ব্যাপারটা কি? এক্সপ্লেন থেকে এক্সপ্লানেশন এসেছে। তাহলে এক্সপ্লেন কি? কোনো বিষয়টা যখন এক বিস্তৃতভাবে আলোচনা করা। এখানে শিক্ষার্থীরা, শিক্ষক তো সাহায্যকারী হিসেবে থাকবে, আমি তোমাদেরকে আগেই বলেছি। তো শিক্ষার্থীরা যখন কোনো একটা নতুন বিষয়ে শিখছে বা জানছে, তো সেই বিষয়টা তারা শিক্ষকের কাছে এক্সপ্লেন করবে, এবং শিক্ষকও তাদের এক্ষেত্রে একটু সহায়তা করবেন যাতে, বা এক্সপ্লেন করবেন যাতে শিক্ষার্থীরা বিষয়টা সম্বন্ধে একদম তাদের একটা ক্লিয়ার ধারণা চলে আসে। এর পরের স্তর হলো ইলাবোরেশন। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা যে সমস্ত নতুন অভিজ্ঞতাগুলো তারা সঞ্চার করেছে সেগুলো তারা প্রয়োগ করতে শিখবে। অর্থাৎ যখন শিক্ষার্থীরা এতক্ষণ এঙ্গেজমেন্ট, এক্সপ্লোরেশন, এক্সপ্লানেশন এগুলোতে যেগুলো শিখেছে সেই অভিজ্ঞতাগুলো নতুন সিচুয়েশনের বেসিসে তারা কিন্তু প্রয়োগ করবে এই স্তরে। শিক্ষক তাদের সেই প্রয়োগের জন্য হেল্প করবে। যেহেতু শিক্ষক এখানে অ্যাক্টিভ নয়, প্যাসিভের কাজ করবে, তো অ্যাক্টিভ লার্নার হিসেবে কাজ অ্যাক্টিভ হিসেবে কাজ করবে শিক্ষার্থীরা। তো সেক্ষেত্রে এখানে শিক্ষক তাদেরকে কিছুটা পরিমাণে সাহায্য করবে সেই অভিজ্ঞতাগুলো বা নতুন যেগুলো শিখেছে সেগুলো তাদের পরবর্তী ক্ষেত্রে কাজে লাগানোর জন্য। ঠিক আছে, এরপরে আসছি ইভালুয়েশন। 5E মডেলের আরেকটি একদম শেষ গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপে কি হবে? ইভালুয়েশন ধাপে শিক্ষার্থীরা যেগুলো শিখেছে সেগুলো ইভালুয়েট করতে পারবে। অর্থাৎ এঙ্গেজমেন্ট থেকে এই ইভালুয়েশন এই ধাপে তারা কতটা শিখেছে সেই ক্ষেত্রে এখানে কিন্তু ইভালুয়েট করা হবে। তারা এঙ্গেজমেন্ট থেকে এক্সপ্লোর, এক্সপ্লান, ইলাবোরেট এই পর্যায় পর্যন্ত কতটা শিখেছে বা কোন পরিস্থিতিতে তারা সেগুলো কাজে লাগাবে, সেই সমস্ত কিছু এখানে ইভালুয়েট করা হবে, অর্থাৎ মূল্যায়ন করা হবে। এটাই হচ্ছে ইভালুয়েশন। এবার আমরা এই সমস্ত 5টা স্টেপ আজকে পড়লাম। এঙ্গেজমেন্ট, এক্সপ্লোরেশন, এক্সপ্লানেশন, ইলাবোরেশন, ইভালুয়েশন। এই 5টা মডেলই অ্যাকচুয়ালি 5E মডেলকে একদম সঠিকভাবে চিত্রিত করে। তো আশা করছি তোমরা এই 5E মডেলটা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো ক্ষেত্রে অসুবিধে হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু সেগুলো সলিউশন করার চেষ্টা করব। আর আজ থেকে আমি আগেই ভিডিও শুরুতেও বলেছি, আজ থেকে কিন্তু ভিডিও আবার কন্টিনিউ আসবে, তোমরা এগুলো দেখতে থাকো।
অসুবিধা থাকলে অবশ্যই বলবে। আর ইন্টারভিউ কিন্তু বেশি দিন দেরি নেই, তোমরা পড়াশোনাটা ভালোভাবে করো।